বিএনপিকে ছাড়াই আজ প্রথম ধাপে ৭৮ উপজেলায় ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেল ১৯ উপজেলা। সুষ্ঠু নির্বাচনের শঙ্কা আর আশাবাদ নিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসে চলাচলে ২৪ ঘন্টার কড়াকড়ি। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শিক্ষক উপস্থিতি তদারকিতে বিভিন্ন স্কুলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান। জবাবদিহি নিশ্চিতে মাঠ পর্যায়ে তদারকি জোরদারের পরামর্শ। এবং ছোট ছোট ভূমিকম্প বড় দুর্যোগের পূর্বাভাস, বলছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ক্ষতি কমাতে পুরনো ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণে অতিরিক্ত রড ব্যবহারের পরামর্শ। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি ইমতিয়াজ আহমেদ। শুরুতে উপজেলা নির্বাচনের খবর। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দেশের ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ আজ সকাল ৮টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৭৮টি উপজেলায় চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১,৪২,৪৮,৮৫০ জন এবং ভোট কেন্দ্র ৫,৮৪৭টি। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপের এই নির্বাচনে ৮৭টি উপজেলার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকা সহ নানা কারণে নির্বাচন হচ্ছে না ৯টি উপজেলায়। বাকি ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ আজ। কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের ছাতক উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং রাজশাহীর চারঘাট উপজেলায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। বিস্তারিত জানতে শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম। ইমতিয়াজ, আজ পঞ্চম উপজেলা নির্বাচনের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এখন থেকে প্রায় ১ ঘন্টা পরে ভোট গ্রহণ শুরু হবে। তার মধ্যে সিলেট বিভাগের ২টি জেলায় হবিগঞ্জ এবং সুনামগঞ্জের ১৭ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আছি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রের মোট ভোটার ২১০০ এবং এই সুনামগঞ্জের যেই ৯টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ১১টি উপজেলার মধ্যে ২টি উপজেলার মধ্যে একটির এখনও মেয়াদ শেষ হয়নি, জগন্নাথপুর উপজেলা এবং জামালগঞ্জ উপজেলার দুদিন আগে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সুনামগঞ্জের এই ৯টি উপজেলার মোট ভোটার ১৩,৬৩,৬৭০ জন এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৭ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোট কেন্দ্র ৫৪১ জন। এই যে ৫৪১ জনের মধ্যে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের বিবেচনায় ৩১৮টি গুরুত্বপূর্ণ এবং ২২৩টি সাধারণ ভোট কেন্দ্র রয়েছে। ৪ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে এই ৫৪১টি ভোট কেন্দ্রের নিরাপত্তা দেওয়া হচ্ছে। এবং এই যে আমি গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়তে রয়েছি, এই ছাতক উপজেলা, এখানে ১৪ জন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। তার মধ্যে ২ জন পুলিশ সদস্য, অন্যরা আনসার এবং অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন। সুনামগঞ্জের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা থাকবেন ২১ প্লাটুন বিজিবি, যার মধ্যে থাকবে ৪৫০ জন বিজিবি সদস্য এবং ছাতকে থাকবে ৩ প্লাটুন। ছাতককে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপজেলা বিবেচনায় এখানে একটু বেশি বিজিবি মোতায়েন করা হচ্ছে। এই উপজেলা ৩ প্লাটুন বিজিবি রাখা হবে এবং অন্য ৮ উপজেলায় ২ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হবে। পুরো ছাতক সুনামগঞ্জ উপজেলায় ৬,৪৯২ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। সব কিছু মিলে বলা যায় যে সামগ্রিক পরিস্থিতি খুব
খুবই ভালো দেখা যাচ্ছে এবং ছাতকের উপজেলার 2 জন চেয়ারম্যান পদে, 8 জন ভাইস চেয়ারম্যান পদে এবং 3 জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা সকাল থেকে এখানে দেখেছি সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত শান্ত এবং এই শান্ত পরিবেশেই আর প্রায় 1 ঘন্টা পরে ভোট গ্রহণ শুরু হবে এবং এখন পর্যন্ত আমরা যেটুকু দেখেছি যে কিছু কিছু প্রার্থীর এজেন্ট আসা শুরু করেছেন এবং যারা রয়েছেন আনসার এবং অন্যান্য সদস্যরা তারা এখানে রাত্রি যাপন করেছেন। প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য কর্মকর্তারা মিলে এই কেন্দ্রে রাত্রি যাপন করেছেন, যেটা নিয়ম রয়েছে। সব কিছু মিলে বলা যায় ভালো আবহাওয়া ভালো এবং এই ভালো আবহাওয়ার মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে আর সকাল 8টা থেকে। এই ছিল সুনামগঞ্জে নির্বাচনী ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি। এবার আমি চলে যাচ্ছি রাজশাহীর ভোট উপজেলা নির্বাচনের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। একরাম, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর 8টি উপজেলায় আজ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সকাল থেকে সাধারণ ভোটারদের কিন্তু এক ধরনের উৎসবের পরিণত হতে দেখা গেছে এবং সাধারণ ভোটাররা যেটি বলছেন যে তারা সকালেই কিন্তু ভোট কেন্দ্র খোলার পরপরই অনেকেই তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান তারা নির্বাচিত করবেন। তবে আমরা এখন সকাল থেকে কয়েকটি কেন্দ্রে আমরা ঘুরেছি। এখনো আসলে যেহেতু ভোট গ্রহণ শুরু হয়নি, সেক্ষেত্রে দু একটি স্কুল কেন্দ্রে কিন্তু আমরা এখনো কোনো তৎপরতা তেমনটি দেখিনি। তবে গতকাল যেমনটি যে মালামালগুলো ছিল নির্বাচনের সরঞ্জাম, সেগুলো গতকাল বিকেলের মধ্যেই প্রতিটি কেন্দ্রে চলে গেছে এবং তাদের যে আনুষঙ্গিক কাজকর্মগুলো ছিল সেগুলো তারা শেষ করে ভোট গ্রহণের জন্য সেগুলোকে প্রস্তুত করে রেখেছে। তারা যেটি বলছেন যে আজ সকাল 8টা থেকে যথারীতি বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ তারা করবেন এবং এর পরপরই তারা ভোট গণনা শুরু করবেন। একেবারে ভোট গণনা শেষ পর্যন্ত সব কিছু যাতে স্বাভাবিক থাকে, ভোটারদের যাতে কোনো ধরনের অভিযোগ না থাকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সেই জন্য তাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে এখানে প্রায় 2500 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছে যে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী তারা তৈরি করেছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই ভোটকে কেন্দ্র করে না ঘটে। এছাড়াও কিন্তু স্ট্রাইকিং ফোর্স, পাশাপাশি 10 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে উৎসবের আমেজে যেন ভোটটি হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোট গ্রহণ সম্পন্ন হয়, সে যেন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। তো এই ছিল ইমতিয়াজ আমার কাছে রাজশাহী থেকে ভোটের সর্বশেষ খবর। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের খবরাখবর জানাতে সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইকরামুল কবির এবং রাজশাহীর চারঘাট থেকে সাইফুর রহমান রকি। 28 বছরে অচলায়তন ভেঙে আগামীকাল হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। এ নিয়ে শেষ মুহূর্তের জোর প্রচারণা চালিয়েছেন শিক্ষার্থীরা। গত রাত 12টায় শেষ হয় প্রচারণা। একদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, অন্যদিকে ভোটের অধিকার নিশ্চিত হওয়ার আশাবাদ ছিল প্রচারণায় অংশ নেওয়া প্রার্থীদের মুখে। 10ই মার্চ শনিবার ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে তখন উৎসবের আমেজ। ছাত্রলীগের শোভন রাব্বানী সাদ্দাম প্যানেলের শিক্ষার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। তবে নিয়ম মেনে 12টার ঠিক আগ মুহূর্তে প্রচারণা শেষ করে হলে ফিরে যেতে দেখা যায় শিক্ষার্থীদের। ক্যাম্পাসের নিরাপত্তা ঠিক রাখতে তৎপর দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। এদিকে সরকার দলীয় ছাত্র সংগঠনের প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র আর বাম জোটের প্রার্থীদের কাছে শোনা গেল নানা অভিযোগের কথা। ডাকসু তখনই সার্থক হবে যখন সকল শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে একটি প্রার্থীরা জিতে আসতে পারবেন। 29 বছরে গিয়ে যে নির্বাচনটি হচ্ছে আদৌ সেটি সুষ্ঠু হবে কিনা, কতটুকু স্বচ্ছ বা নিরপেক্ষ হবে। আমরা এই 256 একরকে কোনোভাবেই ছাড় দিব না এবং যদি একজন শিক্ষার্থীর ভোটাধিকারকে হরণ করা হয়, যদি একজন শিক্ষার্থী ভোট দিতে সে ফিরে যায়, তো সেই দায়ভার পুরোপুরি প্রশাসনকে নিতে হবে। বিশ্লেষকরা বলছেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অন্য বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি সারা দেশের মানুষ তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। তাই হল আর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশ ঠিক রেখে সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন করার আহ্বান তাদের। ডাকসুকে আমরা সবাই আসলে দ্বিতীয় সংসদ বলি, অর্থাৎ যারা সব সময় সব প্রয়োজনে সোচ্চার থাকেন। তো সেই দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হোক শুরুর সমাপ্তিটা হোক এতটাই চমৎকার যেন সব বিশ্ববিদ্যালয়, সব কলেজের
নির্বাচনটা আমাদের আগ্রহের একটা স্থান হয়, আমরা যেন ভাবতে পারি যে না, এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাত্রছাত্রীদের ভালো মন্দগুলো যেন তুলে দিতে পারি। 28 বছর পর সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদের 25 পদের বিপরীতে 229 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে 21 জন, জিএস পদে 14 জন আর এজিএস পদে লড়ছেন 13 জন প্রার্থী। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। শুধু আইন করে সমাজের নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সচেতনতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারী নির্যাতনকারীদের ছবি পরিচয় সমাজে উন্মোচন করে দিতে হবে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। বেশ কবছর আগে যেখানে ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি ছিল হাতে গোনা, সেই দেশে আজ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে নারীর ক্ষমতায়ন। স্পষ্ট হয়েছে অধিকারের প্রশ্নে পিছিয়ে থাকা নারীর জন্য সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সমর্থন। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো আন্তর্জাতিক নারী দিবসের আনুষ্ঠানিকতা পালন করে বাংলাদেশও। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত 5 নারীকে জয়িতা সম্মাননা তুলে দেন শেখ হাসিনা। তিনি বলেন, সমাজ অগ্রসর হলেও ধর্মের দোহাই দিয়ে নারী শিক্ষার বিরোধিতাও হয় এই দেশে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে নারীদের তাগিদ দেন সরকার প্রধান। নিজেদের ক্ষমতাটা নিজেদেরকে অর্জন করে নিতে হবে, কেউ হাতে তুলে কখনো দেয় না, এটা হলো বাস্তবতা। আর সেটা করতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। ফাইটার চালাবেও ভবিষ্যতের দ্বারা, এবং চালাচ্ছেন, সেই ট্রেনিংও তারা পেয়ে এখন সেই জায়গায় তারা উঠে এসেছেন। শুধু আইন নয়, নারীর সম্মান ও প্রাপ্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে পুরো সমাজকে। আহ্বান জানান নারী নির্যাতনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার। আইন করলে সহিংসতা অথবা বৈষম্য দূর হবে না, এর জন্য সমাজের সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার বলে আমি মনে করি। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। যারা এই কাজে লিপ্ত তাদের নাম ধাম চেহারা ভালোভাবে প্রচার করা, সমাজের প্রতি স্তরের মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে, এইভাবে তাকে একেবারে সমাজের বাইরে করে দেওয়া প্রয়োজন। পরে নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতির অবস্থা জানতে ঝটিকা অভিযানে রাজধানীর 3টি স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। 2টি প্রাথমিক বিদ্যালয়ে 2 জন শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতি পেয়ে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এ বিষয়ে শিক্ষা গবেষকরা বলছে মাঠ পর্যায়ে তদারকি জোরদার করে সচেতনতা বাড়ানোর মাধ্যমে স্কুলগুলোর অনিয়ম দূর করা যাবে। শিক্ষার প্রাথমিক স্তরে জবাবদিহিতা নিশ্চিতে রাজধানীর কয়েকটি স্কুলে ঝটিকা সফর করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমি মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য যে কোনো মূল্যে এই ব্যবস্থার পরিবর্তন করতে চাই। বিভিন্নভাবে সে মানে ওই অধিদপ্তরের নাম করে করে এরা এরকম করে। আর আমি ডিপিওকেও নির্দেশ দিয়েছি এদেরকে সাসপেন্ড করার জন্য, শোকজ করার জন্য। রোববার দুপুরে মিরপুরে ইব্রাহিমপুর প্রাথমিক সরকারি বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে জানা যায়, স্কুলে প্রায় 3 মাস যাবৎ শিক্ষিকা আফরোজা পারভিন শিক্ষা সপ্তাহের স্মারকলিপি প্রস্তুত করার অজুহাত দেখিয়ে স্কুলে আসেন না। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এরপর আরও 2টি স্কুল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী, যার মধ্যে নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় শিক্ষিকা রীতা রানী সরকার স্কুলে আসেন না প্রায় 2 বছর। স্কুলের অন্যান্য শিক্ষকরা তার ডেপুটেশনে মুন্সিগঞ্জ থাকার কথা জানালেও এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। অভিযানের বিষয়ে অভিভাবকরা বলছেন, মন্ত্রীর অভিযানে আসার পর আমরা ইনশাআল্লাহ মনে করি সব ঠিক হয়ে যাবে। শিক্ষকরা আরো মনোযোগী হবে এই অভিযানের পর। আর শিক্ষা গবেষকরা বলছেন, ওনাদের এজেন্ডাটাকে
বাস্তবায়ন করার জন্য ফিল্ড লেভেল কর্মকর্তা যারা আছেন তারা যদি অ্যাক্টিভলি কর্মরত থাকেন এবং ওনারা যদি রেগুলার মনিটরিংটা করেন, টিচারকে টিচারের অ্যাপ্রোচে মনিটর করতে হবে এবং তাকে পজিটিভলি এই গাইডটা করতে হবে। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করবেন, এটা খুব বেশি সাস্টেন করবে না। প্রাথমিক শিক্ষা স্তরে বিভিন্ন অনিয়ম দূর করতে এ ধরনের অভিযান চালাবে বলেও জানানো হয়। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। রংপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত, আহত এক, মোটরসাইকেল ও অস্ত্রসহ 3 জনকে আটক। ভূমিকম্প প্রবণ হয়ে পড়েছে বাংলাদেশ, তবে সে অনুযায়ী নেই প্রস্তুতি। দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে দেশের 60% ভবনই ঝুঁকিপূর্ণ। ছোট ছোট ভূমিকম্পকে বড় দুর্যোগের পূর্বাভাস আখ্যায়িত করে বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রস্তুতি জরুরি। পুরনো ভবন সংস্কার করার পাশাপাশি বুয়েটের স্থপতিরা বলছেন বেশি রড দিয়ে নতুন ভবনের পিলার ও বিম এমনভাবে বানাতে হবে যেটা মচকাবে না কিন্তু ভাঙবেও না। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত 2-3 বছর ধরে প্রায় দেশের বিভিন্ন জায়গায় 4 থেকে 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে ভূতাত্ত্বিকভাবেই এই অঞ্চল এখন ভূমিকম্প ঝুঁকিতে আছে। তবে এতে আতঙ্কিত না হয়ে ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সঙ্গে নিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের এখানে টেকটনিক প্লেট আছে এবং সেখানে মাঝে মাঝে সংঘর্ষ হয়। পুরো বাংলাদেশে কিন্তু আসলে আর্থকুইক ঝুঁকির মধ্যে আছে। আমাদের এখানে একমাত্রই করণীয় যে আমাদের প্রিপেয়ার থাকা। বুয়েট বলছে প্রস্তুতি হিসেবে প্রথমেই পুরানো ভবনগুলো ভূমিকম্প সহনীয় করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি মাটির গুণাগুণ যাচাই করে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে বেশি রড ব্যবহার সহ ভূমিকম্প সহনীয় করা অন্যান্য ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বিশেষ করে পিলারে রডের শেষ ও শুরুর অংশে এবং বিমের পুরো অংশে বেশি করে রড দিলে ভূমিকম্পের সময় ভবনগুলো মচকাবে কিন্তু ভেঙে পড়বে না। উদাহরণ হিসেবে তারা জাপানের ভবন নির্মাণ প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। বাঁশ হচ্ছে কি মচকায় কিন্তু ভাঙা খুব কঠিন। ঠিক ভবনকে এমনভাবে নির্মাণ করতে হয় যে ভবনের কলামগুলার মধ্যে রড এমনভাবে প্রোভাইড করতে হয় যে সে দুলে কিন্তু সেটা ভেঙে পড়বে না। পার স্কোয়ার ফিট 50 টাকা থেকে 60 টাকা খরচ করলে আমাদের কিন্তু ভবনটা ওই ডাক্টিলিটিটা পেয়ে যাবে। ঢাকার মিরপুর থেকে শুরু করে পুরান ঢাকা পর্যন্ত যে মাঝখানে করিডোরটা চলে গেছে, এখানে মাটি অপেক্ষাকৃত ভালো। কিন্তু আমরা আশেপাশে যেগুলো আছে এই জায়গাগুলো বেশিরভাগ কিন্তু বালু দিয়ে ড্রেজ ফিল দিয়ে ভরাট করা। এগুলাই যদি আর্থকুয়েকে ঝাঁকুনিটা আসে তখন দেখা যাবে এটা ঠিক লিকুইফেকশনের মতনই বসে যাবে। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করারও পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট। ভূমিকম্প সেটার ক্ষয়ক্ষতি, সেটার ঝুঁকি নির্ভর করে সেখানকার আবাসন ব্যবস্থা কিরকম, সেখানকার রাস্তাঘাটগুলি কিরকম। যে স্থাপনাগুলিকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি সেই স্থাপনাগুলিকে কিছু কিছু রিট্রোফিটিং বলে এটাকে, সেটা করে কিছু কিছুগুলিকে ঘুরিয়েই দেয়। বিল্ডিং কোড যারা অনুসরণ না করেছে সেগুলিকেও কিন্তু চিহ্নিত করা উচিত। ঝুঁকিপূর্ণই আছে শতকরা 60% থেকে বেশি। নিয়ম মেনে ভবন নির্মাণ ও পর্যাপ্ত প্রস্তুতির কারণে 2010 সালে চিলিতে 8.8 মাত্রার ভূমিকম্পের পরও মারা গিয়েছিল মাত্র 500 মানুষ। যেখানে একই বছর প্রস্তুতির অভাবে তুলনামূলক অনেক কম 7.3 মাত্রার ভূমিকম্পেও হাইতিতে নিহত হয়েছিল 3 লাখেরও বেশি। মাহমুদ রাকিব, সময় সংবাদ। বঙ্গবন্ধুকে হত্যাকারী ও ষড়যন্ত্রকারীরাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল দুপুরে সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠান শুরুর আগে একাডেমিক ভবনের সম্প্রসারণ ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কামরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীরা 7 মার্চের ভাষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এরপর প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরকারের আমলেই দেশে তথ্য প্রযুক্তি উন্মুক্ত হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করে যে শাসক গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল তারা এই ইতিহাস আমাদের সন্তানদের জানতে দেয় নাই। এই 7ই মার্চ জাতির জন্য বঙ্গবন্ধুর যেই স্থানে দাঁড়িয়ে এই ঐতিহাসিক বক্তব্যটি রেখেছেন, কিন্তু সেই খুনি জিয়াউর রহমান ওই স্থানটিকেই বেছে নিয়েছে শিশু পার্ক করার জন্যে, যাতে আমার সন্তানরা ওই ঐতিহাসিক স্থানটিকে শনাক্ত করতে না পারে, চিনতে না পারে। এবং যারা এই কাজটা করেছে সেই গণশত্রুদের, সে বঙ্গবন্ধুর খুনিদের, সেই ইতিহাস বিকৃতিকারীদের তোমাদের ঘৃণা করতে হবে। অভিভাবকদের এবং শিক্ষকদের এই আমার সন্তানদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
যেই সন্তানরা তাদের জন্মের ইতিহাস জানে না, তাদের থেকে হতভাগা আর কেউ হতে পারে না। পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে সবার মধ্যে সচেতনতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল দুপুরে মৌলভীবাজারে ইকো পার্ক পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বিকল্প যদি ব্যবস্থা যখনই আমরা বের করতে পারবো, আমরা পাটের যেটা ব্যাগ আমরা করতেছি পলিথিনের পরিবর্তে, ওইটা বাজারজাত করার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে আমরা কিছু আর্থিকভাবে ব্যবস্থা নিচ্ছি। আশা করি কিছুদিনের মধ্যে আমরা জুটের ব্যাগ যেটা পলিথিনের বিকল্প, সেই ব্যাগ ব্যবহার করে পলিথিনকে একেবারে চিরতরে বন্ধ করতে পারব। দেশে বাণিজ্য প্রসারে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিব। গতকাল বিকেলে সিলেটের শাহী ঈদগাহ মাঠে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত মাসব্যাপী ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরার উপস্থিত ছিলেন। মেলায় 5টি বিদেশি স্টল সহ 230টি স্টল রয়েছে। পরে সিলেট মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলায় যোগ দেন তিনি। বাংলার সময় আরও থাকছে। কুড়িগ্রামে একাধিক স্থানে পল্লী বিদ্যুতের সংযোগ, খুঁটি ও মিটার বাবদ চাঁদা আদায়ের অভিযোগ। ব্যাহত হচ্ছে বিতরণ লাইন সম্প্রসারণের কাজ। বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিহতদের গ্রামের বাড়ি শরীয়তপুরে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবনিয়া গ্রামের পরিবেশ। শুক্রবার উদ্ধার হওয়া একজনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। গতকাল উদ্ধার হওয়া একই পরিবারের অপর 4 জনের লাশ গ্রামের বাড়িতে আজ দাফন করার কথা রয়েছে। রংপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এই ঘটনায় মোটরসাইকেল ও ছুরিসহ 3 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে নগরের মাহিগঞ্জ থানার রঘুবাজার এলাকায় এ হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে এলাকার 2টি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র মিজান ও শুভ। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান মিজান। শুভকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় একাধিক সিন্ডিকেট গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটি, সংযোগ ও মিটার বাবদ চাঁদা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। ফলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণ লাইন সম্প্রসারণের কাজ স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছে। তবে চাঁদাবাজির সাথে পল্লী বিদ্যুৎ সমিতির কারো সম্পৃক্ততা নেই বলে দাবি স্থানীয় কর্তৃপক্ষের। মনির ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। শতভাগ বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার সরকারি উদ্দেশ্য বাস্তবায়নে পল্লী বিদ্যুতায়ন বোর্ড 3টি প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামের উলিপুরের 130টি গ্রামে 1829 কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের কাজের মধ্যে গত 3 বছরে 112 গ্রামে 1040 কিলোমিটার লাইন নির্মাণ শেষ করেছে। অবশিষ্ট 18টি গ্রামে কাজ চলছে। এ অবস্থায় বজরা, থেতরাই ও হাতিয়া ইউনিয়নের পশ্চিম বজরা, কালপানি বজরা, হোকডাঙ্গা, হারুনেফরা, হাতিয়া ভবেশ ও মাঝিপাড়া সহ বিভিন্ন গ্রামে একাধিক সিন্ডিকেট প্রত্যেক গ্রাহকের কাছ থেকে সরবরাহ লাইনের খুঁটি, সংযোগ লাইন ও মিটার বাবদ চাঁদা আদায় করছে। পোল আনাকালীন খরচ অবস্থায় আমাদের কাছে 2000 টাকা নিছে, সংযোগ দেয় নাই আমাদের। মিটার বাবু নিচে মিটার পায় নাই, সংযোগ এখনো পায়নি। এলাকার কিছু টাউট শ্রেণীর মানুষ এলাকার এই বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে এবং এই বিষয়টি আমরা সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঠিকাদার হিসেবে কালো তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও পশ্চিম বজরা গ্রামে 1066 নম্বর লটের নিযুক্ত ঠিকাদারের স্থলে জামাই শামসুল নামের এক সিন্ডিকেট সদস্য কাজ করছেন বলে জানালেন স্থানীয় ইউপি সদস্য ও ফোরম্যান। 20-25টা পোল গাড়ছে, বাকিগুলো আছে পরিত্যক্ত অবস্থায় আছে। 1066 লটের কাজ করতেছি 6 দিন 7 দিন থেকে জামাই শামসুলের প্রতিনিধি হিসেবে।
এদিকে সংযোগ ও মিটারের জন্য প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ১৫০০ টাকা করে নেয়ার কথা স্বীকার করলেন সিন্ডিকেটের এই সদস্য। ওয়ারিং এবং ওই বিষয়ে আমাদের ১৫০০ টাকা দিয়েছে এবং ওয়ারিংটা শেষ হয়ে গেছে, মিটারের টাকাটা জমা দিলে এরা রানীর সংযোগ পেয়ে যাবে। এদিকে চাঁদাবাজির সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কেউ সম্পৃক্ত নন বলে দাবি করেন এই কর্মকর্তা। আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির কেউ ওখানে ইনভলভ নেই। স্থানীয় এলাকার লোকজন ওখানে কিছু টাকা তুলছে, আত্মসাৎ করার চেষ্টা করছে। আমরা তাদের বিরুদ্ধে তদন্ত করেছি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। এই অবস্থায় গ্রামে গ্রামে ঘুরে কোনো রকম অনিয়ম দেখার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানালেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্থানীয় এই শীর্ষ কর্মকর্তা। কোনো অনিয়ম ঘটে থাকে এটা আমরা তাৎক্ষণিকভাবে আমরা খতিয়ে দেখি এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অধিভুক্ত এলাকায় প্রায় ৫,৬২,০০০ পরিবারের মধ্যে এ পর্যন্ত প্রায় ৩,২০,০০০ পরিবার বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। নওগাঁর বদলগাছিতে স্কুল মাঠকে অবৈধভাবে লিজ দিয়ে হাট বসিয়ে বাণিজ্য করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। হাট বসানোর কারণে বন্ধ হয়ে গেছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ও প্যারেড। বিদ্যালয়ের পক্ষ থেকে অবৈধ এ হাট সরানোর জন্য স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন দফতরে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। নওগাঁর বদলগাছির পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ জমজমাট কারবারে বোঝার উপায় নেই। এটি বিদ্যালয়ের খেলার মাঠ, স্কুলের মাঠ হলেও স্থানীয় প্রশাসন মাঠটি অবৈধভাবে লিজ দিয়ে হাট বসিয়ে বাণিজ্য করছে। শিক্ষার্থীদের অভিযোগ, হাটের কারণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলাও প্যারেডপিটি করতে পারছেন না তারা। আমরা যখন স্কুলে আসা যাওয়া করি তখন হাটের মানুষের পর্যাপ্ত পরিমাণে জায়গা যায় না যে সেই সময় আমরা স্কুলে যাব। অনেক বাজে মন্তব্য করে, তো তার জন্য আমাদের অনেক অসুবিধা হয়। আমাদের স্কুলে মাঠে হাট বসে, তখন আমরা খেলাধুলা করতে পারি না। বিভিন্ন সবজির পাইকারি কেনা বেচায় টোল তোলা হয় হাট থেকে। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, ইজারাদার টোল নিলেও মিলে না কোনো সেবা। প্রতি লোক থেকে এই পট্টি থেকে 20 টাকা সন্ধ্যার সময় তুলবে, আমাদের কোনো প্রতিবাদ করার এখানে কোনো কেউ নাই, যা চাই তাই দেওয়া লাগে। বর্ষার মৌসুমে কাদার মধ্যে আমাদের অনেক কষ্ট করে বেচা কিনা করতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, এই হাট সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার প্রশাসনে অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না। এই হাটটা সরানো আমাদের প্রাণের দাবি, বাঁচার দাবি এবং শিক্ষার জন্য এটা খুবই দরকার। অবশ্য উপজেলা প্রশাসন অভিযোগের তীর ছুটছেন জনপ্রতিনিধিদের দিকে, আর জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত হাটটি সরানো হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আশা করি আমরা যদি আগাই তাহলে সম্ভবত ওখান থেকে হাটটা সরানো যেতে পারে। হাট উন্নয়নের জন্য প্রায় ৭০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার পরেও আমরা সেই কাজটি করতে পারি নাই। আমরা চেষ্টা করছি ওইটাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই হাটটাকে আবারও নতুনভাবে সাজানোর জন্য। বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য মতে ১১০ শতক জমি নিয়ে গঠিত এই মাঠটি গত ৪ বছর ধরে অবৈধ দখলে নিয়ে লিজ দিয়েছে, যার ফলে প্রাইমারি ও হাই স্কুলের প্রায় ২,০০০ শিক্ষার্থীর লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ ভবন ও মাছ ওঠানামার জেটি না থাকার পাশাপাশি জায়গা সংকটের কারণে প্রতিনিয়ত লোকসান সহ ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা। দ্রুত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবি তাদের। মৎস্য বিভাগ বলছে, সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সুজুদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পশ্চিম তীরে ১৯৬৫-৬৬ অর্থ বছরে স্থাপন করা হয় মৎস্য অবতরণ কেন্দ্র। জেলার অধিকাংশ জেলে, শ্রমিক, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কেন্দ্রে মাছ অবতরণ, ক্রয় বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় মাছ সরবরাহ সহ বিদেশে মৎস্য রপ্তানিতেও একমাত্র ভরসা এটি। কিন্তু গুরুত্বপূর্ণ এই মৎস্য অবতরণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। ২০১৫ সালের জুলাই মাসে ধসে পড়ায় অবতরণ কেন্দ্রের একটি ভবন ভেঙে ফেলা হয়। বর্তমানে যে ভবনটি আছে তাও মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়াও মাছ ওঠানামা জেটির সমস্যা ও মাছ প্যাকেটিংয়ে জায়গা সংকটের কারণে লোকসান সহ নানা ভোগান্তি পোহাচ্ছেন বলে জানান মাছ ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। মাছ ওঠানামা করার জন্য আমাদের খুব সমস্যা হইতেছে। বিভিন্ন রকম এখানে বুট ভেড়ার জায়গা নেই, ছোট নৌকা করে মাছ নামাতে হয়। এখন আমাদের প্রচুর পরিমাণ টাকা খরচ বেশি হয়। পল্টনটা খুবই ঝুঁকিপূর্ণ
এবং এক সাইডে অলরেডি পড়ে গেছে। এ অবস্থায় দ্রুত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবি মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার। যেটির সমস্যা এটা দীর্ঘদিনের, যারা আমাদের শ্রমিকরা রয়েছে তারা মাছ ওঠানামার মধ্যে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে, অনেক লেবার আহত হয়েছেন। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক দায়সারা জবাব দিয়ে জানালেন, সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। মার্কেট ভেঙে যাওয়ার ফলে জায়গার সংকুলন হচ্ছে না, এটা আমরা আরেকটা নতুন মৎস্য অবতরণ কেন্দ্র করার জন্য আমরা চিঠি উদ্যোগমন করছি এবং এ ব্যাপারে প্রধান কার্যালয় এটা নিয়ে কাজ করছে, হয়তো শীঘ্রই এটা হতে পারে। ফিশিং ট্রলার মালিক সমিতির দেয়া তথ্য মতে গত 5 বছর আগেও কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন ভিড় করত শতাধিক মাছ ভর্তি ট্রলার, কিন্তু এখন নানা সমস্যার কারণে তা নেমে দাঁড়িয়েছে 15 থেকে 20টিতে। সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন বাংলা সময়। চট্টগ্রামে অপহরণকারী চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়। গতকাল সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, গত 2রা মার্চ পুলিশ পরিচয় দিয়ে নগরীর কাজীর দেউরি থেকে ইমরান নামে এক যুবককে অপহরণ করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে চাঁদা আদায় করে। ইমরান বিষয়টি থানায় জানালে শুক্রবার পাঁচলাইশ, চশমা পাহাড় লেন সহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের এক নারী সহ 5 সদস্যকে গ্রেফতার করা হয়। 3 জন পুলিশ পরিচয় দিয়ে আমাকে ধরে নিয়ে যায়, চোখ বন্ধ করে জায়গায় নিয়ে গিয়ে আমাকে 2 লক্ষ টাকা দাবি করে। আমাকে এখানে ট্যাবলেট দিচ্ছে, তারপর আর একটা মেয়ের সাথে ছবি তুলছে, তো তোলার পর 2 লক্ষ টাকা না দিলে তোমাকে মেরে ফেলবো। তারা স্বীকার করেছে প্রায় 40-50টি এই ধরনের অপরাধ গত 5 বছরে তারা করেছে এবং তারা আরও স্বীকার করেছে এরকম একাধিক চক্র এই কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করছি খুব অচিরেই এই বাকি যে আরও 2টি চক্র আছে, সংঘবদ্ধ দল আছে, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। একাদশ জাতীয় সংসদে মৌলভীবাজার থেকে নির্বাচিত 3 জন সংসদ সদস্য সহ বেশ কয়েকজন নাগরিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য বন ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, মৌলভীবাজার 3 আসনের নেসাব আহমেদ এবং মৌলভীবাজার 4 আসনের উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। একই সময়ে মৌলভীবাজার হবিগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন সহ আরও 6 জনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার পৌরসভা। নওগাঁয় ছোট যমুনা নদী রক্ষার দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী। গতকাল সকালে শহরের ব্রিজ মোড় এলাকায় এ মানববন্ধন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। এতে সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, জয়পুরহাটের সুগার মিলের বর্জ্য ছোট যমুনা নদীতে ফেলায় মাছসহ অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে। পাশাপাশি নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পানি দূষণ রোধে সরকারি পদক্ষেপের আহ্বান জানান তারা। বেতন বাড়ানো সহ বেশ কয়েকটি দাবিতে পিরোজপুরের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন। শুক্রবার বিকেলে শহরের উপজেলা পরিষদ সড়কে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন। এ সময় 14 থেকে 11 গ্রেডে তাদের বেতন নির্ধারণের দাবি জানান বক্তারা। নড়াইলে ভূমিকম্প ও আগুন মোকাবেলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মহড়ার আয়োজন করা হয়। ফায়ার সার্ভিস নড়াইল ইউনিটের উপপরিচালক মোহাম্মদ শামীমুর রহমানের নেতৃত্বে মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিসের সদস্য ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। এ সময় ভূমিকম্পের সময় শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসার পাশাপাশি অগ্নিকাণ্ডের ছাদে আটকে পড়াদের উদ্ধার অভিযান সহ নানা সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে নানা আয়োজনে মরমী কবি পাগলা কানাইয়ের 209তম জন্মজয়ন্তী পালন করা হলো। গতকাল সকালে সদর উপজেলার বেরবাড়ি গ্রামে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন। এরপর কবির আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় গ্রামীণ মেলা, চলবে আগামী 11 মার্চ পর্যন্ত। 1809 সালের এ দিনে জন্মগ্রহণ করেন মরমী কবি পাগলা কানাই।
তিনি ছিলেন একাধারে জারি, বাউল, মারফতি ও মুর্শিদি গানের স্রষ্টা। গাজীপুরে চলছে 7 দিনব্যাপী 10ম জাতীয় স্কাউট ও 3য় সানসো স্কাউট জাম্বরি। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজকরা জানান, শুক্রবার থেকে শুরু হলেও রোববার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আনুষ্ঠানিকভাবে এবারের কার্যক্রমের উদ্বোধন করবেন। এবারের আয়োজনে অংশ নিয়েছে সারা দেশের 1003টি স্কুল ও মাদ্রাসা ও মূল স্কাউট গ্রুপের 11,000 স্কাউট ছেলেমেয়ে। এছাড়া ইন্ডিয়া, ভুটান, মালদ্বীপ, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে আরও 476 জন স্কাউট ছেলেমেয়ে ও স্কাউট লিডাররা এই সমাবেশে অংশ নিয়েছেন। 14 মার্চ শেষ হবে জাতীয় স্কাউটের জাম্বরির আয়োজন। ফেনীতে নানা আয়োজনে সেন্ট্রাল হাই স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্কুল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এর আগে বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মিলন মেলায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান প্রায় 3000 শিক্ষার্থী অংশ নেন। ভোলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ভোলা সরকারি বালক বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজিত এই পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু। পিঠা উৎসব বাহারি নকশার পিঠা প্রদর্শন করা হয়। পরে সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পৌর এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপিকে ছাড়াই আজ প্রথম ধাপে 78 উপজেলায় ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেল 15 উপজেলা। সুষ্ঠু নির্বাচনের শঙ্কা আর আশাবাদ নিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসে চলাচলে 24 ঘন্টার কড়াকড়ি। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শিক্ষক উপস্থিতি তদারকিতে বিভিন্ন স্কুলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান। জবাবদিহি নিশ্চিতে মাঠ পর্যায়ে তদারকি জোরদারের পরামর্শ। এবং ছোট ছোট ভূমিকম্প বড় দুর্যোগের পূর্বাভাস, বলছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ক্ষতি কমাতে পুরনো ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণে অতিরিক্ত রড ব্যবহারের পরামর্শ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।